সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হিসাব বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে আমাদের রেওয়া মিলের ভুলসমূহ। অর্থাৎ আমরা যখন রেওয়া মিল করতে যাই তখন আমরা দেখি রেওয়া মিলের ডেবিট দিক এবং ক্রেডিট দিক মিলে যায়। তখনই আমরা সাধারণত মনে করে থাকি যে রেওয়া মিলটি সঠিক হয়েছে, আর কোনো ভুল নেই। কিন্তু রেওয়া মিলের ভিতরে এমন কিছু ভুল থেকে যায় যেগুলো থাকা সত্ত্বেও আপনার রেওয়া মিলের ডেবিট দিক ক্রেডিট দিক কি হবে সমান হয়ে যাবে। তো এমন ভুলগুলো নিয়ে আজকে আমি কি করব আপনাদের সামনে আলোচনা করব যে রেওয়া মিলের ভিতরে কোন ধরনের ভুলগুলো থাকতে পারে। তো আমি আপনাদের জন্য এখানে কিছু বিষয় লিখে রাখছি, আর উপরে লিখে রাখছি আপনাদের জন্য দেখেন যেসব ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যায়, অর্থাৎ কোন ভুলগুলো থাকা সত্ত্বেও রেওয়া মিলটা মিলে যায় সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা আজকে রেওয়া মিলের ভুল সমূহগুলো কি করতে পারবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং আরেকটি কথা হচ্ছে, যদি আপনারা এই ভুলগুলো বুঝতে পারেন তাহলে আপনারা ভুল সংশোধনী যে দাখিলা আছে তাও খুব সহজে কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। তো দেখেন এখানে রেওয়া মিলের ভুল সমূহ আমরা এখানে লিখে রাখছি। দেখেন যখন আমরা করতে যাই, ধরেন আমরা এখানে রেওয়া মিল একটি করতেছি, সেখানে ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুইটি দিকের টাকার পরিমাণ ১,০০,০০০ টাকা। ক্রেডিট দিকেও ১,০০,০০০ টাকা, ডেবিট দিকেও ১,০০,০০০ টাকা। দুইটি দিকে কি আছে, টাকার পরিমাণ সমান আছে। তখনই মনে করে থাকি সাধারণত আমাদের রেমিটটি হয়ে গিয়েছে। কিন্তু এই যে ১,০০,০০০ টাকা হইছে, এই ১,০০,০০০ টাকা হওয়ার পেছনেও কিন্তু রেমিলের ভিতরে কিছু ভুল আছে। তো সেই ভুলগুলোকে সাধারণত সনাতন হিসাব বিজ্ঞানে, আধুনিক হিসাব বিজ্ঞানে নয়, ভালো করে মনে রাখেন, সনাতন হিসাব বিজ্ঞানে এই ভুলকে রেওয়া মিলের ভিতরে, অর্থাৎ রেওয়া মিলের ভিতরে যেসব ভুল ধরা পড়ে না সে সকল ভুলকে রেওয়া মিলে দুই ভাগে ভাগ করা হয়েছে তারা সনাতন হিসাব বিজ্ঞানে। একটি হচ্ছে নীতিগত ভুল, আরেকটি হচ্ছে করণিক ভুল। এখন আমরা শিখব কিভাবে নীতিগত ভুল এবং করণিক ভুল আমরা চিনতে পারি। এখন আসেন, এই যে করণিক ভুল আছে, এই করণিক ভুলকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলের ভুল, আরেকটি হচ্ছে পরিপূরক ভুল। খুব সহজে আপনারা কি করতে পারবেন, এখন এখান থেকে শিখে নিতে পারবেন যে কিভাবে আমরা ভুলগুলো চিনতে পারবো। একটি এমসিকিউ আসলে বা আমাদেরকে যখন ভুল সংশোধনী দাখিলে দিতে বলে সেখান থেকে আমরা কিভাবে বুঝবো এটি কোন ধরনের ভুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, এটি যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যারা এইচএসসি তে আছি তাদের জন্য এমসিকিউ সমাধান করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখেন আমি এখন আপনাদেরকে নীতিগত ভুল কাকে বলে এবং কিভাবে আমরা চিনতে পারি উদাহরণ সহ সেই বিষয়টি এখন বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে নীতিগত ভুলটি বুঝিয়ে দিব। দেখেন নীতিগত ভুল যেগুলো আমরা এখানে রেওয়া মিলের ভুল সমূহগুলো আমরা কি সেটি জেনেছি। এখন আমরা নীতিগত ভুলটি নিয়ে আলোচনা করব। তো নীতিগত ভুল সম্পর্কে আমি এখানে কিছু লেখা লিখে রেখেছি, এগুলো বুঝলে আপনারা খুব সহজে নীতিগত ভুলটি কি করতে পারবেন, বুঝতে পারবেন। দেখেন আমরা এখানে প্রথমত শিখবো যে নীতিগত ভুলটা কাকে বলে। এখানে বলছে হিসাব রক্ষণের স্বীকৃত নীতিমালাকে পরিহার করে হিসাব রক্ষণ করা হলে তাকে নীতিগত ভুল বলে। এখানে দেখেন হিসাব রক্ষণের স্বীকৃত নীতিমালা, এখানে বলতে বোঝানো হচ্ছে, ধরেন হিসাব বিজ্ঞানের ভিতরে যে স্বীকৃত নীতিমালা আছে সেখানে বলা হচ্ছে যে একটি মূলধন জাতীয় ব্যয়কে আপনি মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবেন, আবার একটি মুনাফা জাতীয় ব্যয়কে আপনি মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবেন, আর বাড়তি কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনি কখনোই মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবেন না, আবার কখনোই মুনাফা জাতীয় ব্যয়কে আপনি মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে এটি হবে হিসাব বিজ্ঞানের যে স্বীকৃত নীতিমালা আছে তাকে লঙ্ঘন করা হবে। সেজন্য বলা হয় নীতিগত ভুল হচ্ছে হিসাব রক্ষণের স্বীকৃত নীতিমালাকে পরিহার করে হিসাব রক্ষণ করা হলে তাকে নীতিগত ভুল বলে। আপনি যদি ওই মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনের ভিতরে লিখে ফেলেন, আবার মূলধন জাতীয় লেনদেনকে যদি মুনাফা জাতীয় লেনদেনের ভিতরে লিখে ফেলেন, তখনই এই ধরনের ভুল দেখা দিলে সেটাকে আপনি বলতে পারবেন যে নীতিগত ভুল। তো এমন ভুল আমরা কিভাবে চিনবো, সেজন্য আমাদের একটি উদাহরণ আমরা সবচেয়ে বেশি যেটি জানি সেটি হচ্ছে, দেখেন উদাহরণটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে আমরা যদি কখনোই মুনাফা জাতীয় ব্যয় হিসাবে, একটু আগে বলছি, যদি মূলধন জাতীয় ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলি, অথবা
মুনাফা জাতীয় ব্যয়কে যদি আমরা কখনোই মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে ফেলি, তখনই আমরা এটাকে বলতে পারবো এটা হচ্ছে নীতিগত ভুল। দেখেন, এখানে আমরা অনেকে মনে করি এটি হচ্ছে নীতিগত ভুলের সংজ্ঞা। না, নীতিগত ভুলের সংজ্ঞা মূল হচ্ছে এটি, আর উদাহরণ কিন্তু আমাদের এটি, যে মূলধন জাতীয় ব্যয়কে আপনি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে, আবার মুনাফা জাতীয় ব্যয়কে আপনি মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করলে তখন এটা আপনার জন্য নীতিগত ভুল হয়ে যাবে। তো দেখেন, এখানে আমরা একটি উদাহরণ খেয়াল করি, যেমন আমি দেখেন এটি বুঝলে আপনারা খুব সহজে কি করতে পারবেন, যে নীতিগত ভুলের যে উদাহরণগুলো থাকে তা খুব সহজে ধরতে পারবেন। আমাদেরকে এখানে বলছে কি, দেখেন 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। দেখেন, আপনি যন্ত্রপাতি ক্রয় করছেন, যন্ত্রপাতি ক্রয় করে আপনার লেখার কথা ছিল যন্ত্রপাতি হিসাব, কিন্তু আপনি যন্ত্রপাতি হিসাব না লিখে আপনি এখানে লিখে ফেলছেন ক্রয় হিসাব। আপনি যন্ত্রপাতির জায়গায় কি লিখে ফেলছেন, ক্রয় হিসেবকে ডেবিট করে ফেলছেন। তাহলে দেখেন, যন্ত্রপাতি আমাদের জন্য একটি মূলধন জাতীয় ব্যয়, আপনি সেই জায়গায় কি করে ফেলছেন, ক্রয় হিসেবকে ডেবিট করে ফেলছেন। তাহলে আমরা যখন যন্ত্রপাতি ক্রয় করি তখন আমাদেরকে লেখার কথা ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট দিকে লেখার কথা ছিল। 20,000 টাকা আমরা ডেবিট দিকে লিখে ফেলবো, এবং আমরা এখানে যন্ত্রপাতি হিসেবকে ডেবিট না করে আমরা এখানে ক্রয় হিসাব, যা আমাদের জন্য একটি মুনাফা জাতীয় ব্যয়, এখন আমরা মূলধন জাতীয় ব্যয়টাকে মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলছি। তাহলে যন্ত্রপাতিও আমাদের ডেবিট দিকে গিয়েছে এবং ক্রয়ও আমাদের ডেবিট দিকে চলে গিয়েছে। তাহলে দেখেন, আপনি কিন্তু ডেবিট দিকে 20,000 টাকা ঠিকই লিখেছেন, কিন্তু আপনার এখানে একটা ভুল থেকে গেছে। এই ভুলটা কিন্তু আপনি ধরতে পারেন না। কিভাবে? কারণ আপনি 20,000 টাকা ডেবিট দিকে লেখার কথা ছিল, আপনি ঠিকই 20,000 টাকা ডেবিট দিকে লিখে ফেলছেন। তাহলে ডেবিট দিকে টাকার পরিমাণ ঠিক আছে, কিন্তু একটা ভুল করে ফেলছেন, সেটি হচ্ছে যন্ত্রপাতির জায়গায় আপনি ক্রয়টাকে লিখে ফেলছেন। এই যে মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় আপনি মুনাফা জাতীয় ব্যয়টা লিখে ফেলছেন, এই যে ভুলটা ধরা পড়ে নাই, এই ভুলটাকে বলা হবে নীতিগত ভুল। আশা করি আমরা এখানে বিষয়টি বুঝাতে পেরেছি। এখন আসেন, যদি আমাদেরকে বলে যে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, সেমই কাজ হবে, তখনই আপনার জন্য এটি নীতিগত ভুল হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে নীতিগত ভুলটি বুঝাতে পেরেছি। এখন আমরা করণিক ভুলগুলো শিখব, কিভাবে আমরা বাদ পড়ার ভুল বলতে পারবো এবং কিভাবে চিনতে পারবো লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। এই 4টি ভুল এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এখন আমি আপনাদেরকে করণিক ভুলগুলো বুঝিয়ে দিব। করণিক ভুলগুলো হচ্ছে আমাদের যে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। তো আমরা প্রথমটি এখন এখানে শিখে নিব যে বাদ পড়ার ভুল কিভাবে আমরা একটি এমসিকিউ থেকে সঠিকভাবে বের করতে পারি। তো দেখেন, আমরা এখানে বাদ পড়ার ভুলের সংজ্ঞাটি লিখে রাখছি। সংজ্ঞাটি বুঝলে আপনি খুব সহজে বাদ পড়ার ভুলটি বুঝে যাবেন। এটি খুব কঠিন বিষয় না। দেখেন, যদি কোনো লেনদেন হিসাব নিকাশের বইসমূহ থেকে সম্পূর্ণরূপে বাদ পড়ে যায়, দেখেন সম্পূর্ণরূপে বাদ পড়ে যায়, তবে তাকে বাদ পড়ার ভুল বলে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ একটি লেনদেন সংঘটিত হয়েছে, কিন্তু এই লেনদেনটিকে আপনি হিসাব বিজ্ঞানের কোথাও লেখেন নাই, এটি একটি বাদ পড়ে গিয়েছে, এটাকে আপনি বলতে পারবেন বাদ পড়ার ভুল। তো যেমন একটি উদাহরণ আমরা খেয়াল করলে এটি ধরতে পারবো। দেখেন, পণ্য ক্রয় 40,000 টাকা। এই যে আপনি পণ্য ক্রয় করছেন, এটি আপনার জন্য একটি লেনদেন। কারণ আমরা লেনদেনের সংজ্ঞা জানি যে আর্থিক কি হয়েছে, আর্থিক অর্থের দ্বারা পরিমাপযোগ্য, এটি আমাদের জন্য একটি লেনদেন। তাহলে হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ করা হয়নি। এই যে আমরা পণ্য ক্রয় করছি, এটি আমাদের জন্য একটি লেনদেন হয়েছে, এটাকে আমরা হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ করি নাই। তাহলে এই লেনদেনটাকে আমরা বলতে পারি এটা একটি বাদ পড়ার ভুল, অর্থাৎ এটি হিসাব বিজ্ঞান থেকে সম্পূর্ণরূপে বাদ পড়ে গিয়েছে। আশা করি আপনারা বাদ পড়ার ভুলটি বুঝতে পারছেন। এখন আমরা বুঝবো লেখার ভুল কাকে বলে। এখন আমি আপনাদেরকে লেখার ভুলটি বুঝিয়ে দেব। দেখেন, রেয়ামিলের ভিতরে আমাদের করণিক ভুলের মধ্যে দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে লেখার ভুল। তো লেখার ভুল আমরা কিভাবে ধরতে পারি এবং কিভাবে আমরা খুব সহজে এমসিকিউ থেকে লেখার ভুলের যে সঠিক উত্তরটি সেটা কিভাবে বের করতে পারি, এই উদাহরণগুলো দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং সংজ্ঞাটি বুঝলে আপনি খুব সহজে কি করতে পারবেন, বের করে নিতে পারবেন। দেখেন, আমরা এখানে লিখে রাখছি কোন লেনদেন প্রাথমিকভাবে, এখানে ভালো করে মনে রাখেন, প্রাথমিকভাবে বলতে বোঝানো হচ্ছে জাবেদায়। প্রাথমিকভাবে বলতে কি বোঝানো হচ্ছে, জাবেদাকে বোঝানো হচ্ছে। দেখেন, কোন লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার সময় টাকার পরিমাণে ভুল, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে লেখার ভুল কিভাবে আপনি চিনতে পারবেন। দেখেন, লেখার ভুল হচ্ছে যদি আপনি টাকার পরিমাণে ভুল করা হয় হলে তাকে লেখার ভুল বা প্রাথমিক লিখনের ভুল বলে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনি কোনো একটি লেনদেনকে প্রাথমিকভাবে যখন লিপিবদ্ধ করতে যাবেন, অর্থাৎ জাবেদায় যখন লিপিবদ্ধ করতে যাবেন, তখন আপনি যদি টাকার পরিমাণে ভুল করেন বা ভুল হলে
তাকে আপনি কি করতে পারবেন, লেখার ভুল বলতে পারবেন। খুবই সহজ একটি বিষয়। দেখেন আমরা এখানে উদাহরণ দেখলে এই ব্যাপারটি খুব সহজে বুঝতে পারবো। আমরা এখানে একটা উদাহরণ লিখে রেখেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে 40,000 টাকার ধারে পণ্য ক্রয় করে জাবেদা ভুক্তকরণের সময়, দেখছেন এখানে বলা হচ্ছে জাবেদা ভুক্তকরণের সময়, বা আপনাদেরকে বলতে পারে যে প্রাথমিকভাবে, এভাবেও কথাটা বলে দিতে পারে। যখন জাবেদা ভুক্তকরণের সময় উভয় পক্ষে ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব, দেখেন এখানে কেন আমরা ক্রয় হিসাব পাওনাদার হিসাব বলছি, কারণ আপনি যখন ধারে পণ্য ক্রয় করবেন তখন আপনার দুইটি হিসাব আসবে, একটি হচ্ছে ক্রয় হিসাব, আরেকটি হচ্ছে আপনার জন্য পাওনাদার হিসাব। কি হিসাব? পাওনাদার হিসাব যাবে আপনার কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব আপনি ক্রেডিট দিকে লিখে ফেলবেন। সেজন্য বলছি যে উভয় পক্ষে, মানে দুইটি দিকে হতে হবে। উভয় পক্ষ হচ্ছে ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব 4,000 টাকা করে লিপিবদ্ধ করা হয়েছে। দেখছেন আপনি এখানে 40,000 টাকার পণ্য ক্রয় করছেন ধারে। ক্রয় করার পরে আপনি ক্রয় হিসাবে লিখছেন এখানে 4,000 টাকা, আর আপনি এখানে পাওনাদার হিসাবে লিখছেন 4,000 টাকা, অর্থাৎ উভয় পক্ষে, দেখছেন উভয় পক্ষে আপনি কি করে ফেলছেন, টাকার পরিমাণে ভুল করে ফেলছেন। দেখেন আপনি যে এই ভুলটি করছেন, এই ভুলে কি রেওয়া মিলে কোনো সমস্যা হবে না? রেওয়া মিলে এই ভুলটা আপনি জীবনও ধরতে পারবেন না। কারণ কেন? আপনি এখানে ডেবিট দিকে 4,000 টাকা লিখছেন, ক্রেডিট দিকেও আপনি 4,000 টাকা লিখছেন, তার মানে আপনার ডেবিট ক্রেডিট দুইটি সমান আছে, আপনার রেওয়া মিলটি মিলে যাবে, কিন্তু এই ভুলটি থেকে যাবে। এই যে আপনার টাকার পরিমাণে ভুলটি থেকে যাবে, এই ভুলটিকে সাধারণত বলা হবে লেখার ভুল। আশা করি আপনারা লেখার ভুল কিভাবে বুঝতে হয় সে ব্যাপারটি ধরতে পারছেন। এখানে আপনারা অবশ্যই মনে রাখবেন যে জাবেদাভুক্তকরণের সময় বা প্রাথমিকভাবে যদি লিপিবদ্ধকরণের সময় টাকার পরিমাণে ভুল, এটি হচ্ছে আপনার জন্য বুঝের বিষয়, যে টাকার পরিমাণে যখন আপনি ভুল করে ফেলবেন তখনই একে আপনার বলা হবে কি, লেখার ভুল। তবে উভয় দিকে কি থাকবে, সমান থাকবে টাকার পরিমাণটা। আশা করি আপনারা লেখার ভুলটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে বেদাখিলার ভুলটি বুঝিয়ে দিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব বেদাখিলার ভুল কিভাবে আমরা চিনতে পারি। অর্থাৎ একটি প্রশ্ন থেকে বা আমরা যখন ভুল সংশোধনের জাবেদা করতে যাব তখন আমরা কিভাবে চিনতে পারবো ওই এন্টিটি আমাদের জন্য একটি বেদাখিলার ভুল। তো আমি আপনাদের জন্য এখানে সংজ্ঞাটি লিখে রাখছি এবং একটি উদাহরণ লিখে রাখছি। এগুলো বুঝলে আপনি খুব সহজে বেদাখিলার ভুলটিও বুঝতে পারবেন। দেখেন এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাবকে ডেবিট বা ক্রেডিট করলে যে ভুল হয় তাকে বেদাখিলার ভুল বলে। দেখেন সংজ্ঞাটি দেখলে আপনারা অনেকে নাও বুঝতে পারেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট হিসাব। ধরেন একটি নির্দিষ্ট হিসাব বলতে বোঝানো হচ্ছে যদি আপনার এটি দেনাদার হয় তাহলে অপর আরেকটি দেনাদার হবে। যদি পাওনাদার হয়, একজন ব্যক্তি যদি পাওনাদার হয় তাহলে আপনি অপর আরেকজন ব্যক্তি পাওনাদার হতে হবে। কারণ আপনি এখানে কখনোই যে এই ব্যক্তি দেনাদার ওই ব্যক্তি পাওনাদার এভাবে আপনি দেনাদার পাওনাদারের সাথে কি করতে পারবেন না, হিসাবকে ডেবিট ক্রেডিট করতে পারবেন না। আপনাকে হতে হবে ওই বিষয়টি নির্দিষ্ট হতে হবে। দেখেন এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর, দেখছেন আমি এখানে বলছি সমজাতীয়, সমজাতীয় হতে হবে। অর্থাৎ যে ব্যক্তিটি দেনাদার, দেনাদার ওই ব্যক্তির নামে আপনি আরেকজনের ব্যক্তির হিসাব লিখতে পারবেন। ওই ব্যক্তিকে ডেবিট না করে আপনি অন্য একজন ব্যক্তিকে ডেবিট করতে পারবেন। সমজাতীয় হতে হবে। অপর একটি হিসাবকে আপনি যখন ডেবিট বা ক্রেডিট করে ফেলবেন, যে ভুল হয় তখন তাকে আপনি বেদাখিলার ভুল বলতে পারবেন। দেখেন এখানে আমরা এই সংজ্ঞাটি দেখে নাও বুঝতে পারি, যদি উদাহরণ বুঝি তাহলে খুব সহজে বেদাখিলার ভুলটি আমরা মনে রাখতে পারবো। আমি এখানে আপনাদের জন্য একটি উদাহরণ লিখে রাখছি, সেটা হচ্ছে জনাব রহিমের নিকট হতে প্রাপ্ত 12,000 টাকা জনাব হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। এখন আপনাকে এখানে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে এখানে জনাব রহিম আপনার জন্য কি? জনাব রহিম হচ্ছে আপনার একজন দেনাদার। জনাব রহিম আপনার জন্য কি? একজন দেনাদার। তাহলে এখন খেয়াল করেন, আপনি জনাব রহিমের নিকট থেকে যখন আপনি টাকা পেয়েছিলেন তখন আপনাকে এটি কিভাবে হিসাবভুক্ত করার কথা ছিল। দেখেন আপনি এখানে লিখতে পারেন যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব আপনি ডেবিট করবেন। এরপর আপনি এখানে লিখতে পারেন রহিম হিসাব অথবা দেনাদার হিসাব আপনি লিখতে পারেন। রহিম হিসাব অথবা দেনাদার হিসাব লিখতে পারেন। ব্যক্তির নামে হিসাব লেখা যায়। দেখেন তাহলে আপনি এখানে লেখার কথা ছিল তার ঘরে 12,000 টাকা এবং ক্রেডিট দিক ডেবিট দিক দুই দিকে আপনি 12,000 টাকা লিখে ফেলবেন। এখন আপনি এখানে কি করছেন, এই যে রহিমের নিকট থেকে আপনি প্রাপ্ত টাকা পেয়েছেন, এই রহিমটাকে আপনি না লিখে হাবিব হিসাব খাতকে কি করে ফেলছেন, ক্রেডিট করে ফেলছেন। আপনি কিভাবে জাবেদা দিয়েছেন,
আপনি নগদটাকে ঠিক জায়গায় রেখে দিয়েছেন, নগদান হিসাব ডেবিট, এটিকে আপনি ডেবিট দিকে লিখে ফেলছেন। কিন্তু আপনি রহিমটাকে না লিখে আপনি হাবিব হিসাবকে লিখে ফেলছেন। কি হিসাবকে লিখে ফেলছেন? হাবিব হিসাবকে লিখে ফেলছেন। অর্থাৎ এই হাবিব হিসাবকে আপনি ক্রেডিট করা হয়েছে। এই যে আপনি একটা দেনাদারের পরিবর্তে অপর সমজাতীয় একটা দেনাদারকে আপনি ক্রেডিট করে ফেলছেন, এই ভুলটাকে আপনি বলতে পারবেন বেদাখিলার ভুল। সেজন্য আমরা বলে থাকি একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয়, দেখছেন আপনার হাবিবে একজন দেনাদার, তারপর রহিমে আপনার জন্য একজন দেনাদার, সমজাতীয় এটি কি হিসাব। এই সমজাতীয় হিসাবকে যখন আপনি ডেবিট বা ক্রেডিট করে ফেলবেন তখনই তাকে আপনি বেদাখিলার ভুল বলতে পারবেন। দেখেন এখন প্রশ্ন হচ্ছে এটা কেন রেয়া মিলের ভিতরে ভুল? অবশ্যই এটা রেয়া মিলের ভিতরে ভুল। দেখেন ডেবিট দিকে 12,000 টাকা লেখার কথা ছিল, আপনি 12,000 টাকা ঠিকই লিখছেন। আবার রহিমের যে ক্রেডিট দিকে 12,000 টাকা ছিল, আপনি ক্রেডিট দিকে 12,000 টাকা লিখে ফেলছেন। শুধুমাত্র আপনি কি করছেন, এখানে যে হিসাব ছিল হাবিব হিসাব আর রহিম হিসাব, তাদের ভিতরে আপনার একটু পার্থক্য আছে। এই যে পার্থক্য আছে এটিকে আপনার টাকা অর্থাৎ ডেবিট দিক ক্রেডিট দিকে কোনো দিকে প্রভাবিত করে না, কিন্তু আপনার হিসাবকে প্রভাবিত করে। সেজন্য আপনি এই ভুলটি কখনোই রেয়ামিলের ভিতর থেকে ধরতে পারবেন না। কারণ আপনার ডেবিট দিকে যে 12,000 টাকা থাকার কথা ছিল, আপনি রহিম না লিখে আপনি ক্রেডিট দিকে হাবিবকে লিখে 12,000 টাকা লিখে ফেলছেন। তার মানে এই ভুল আপনি কখনোই ধরতে পারবেন না। এই ধরনের ভুলকে আপনার বলা হবে বেদাখিলার ভুল। খুবই সহজ একটি বিষয়। যদি আপনাকে বলা হতো যে আপনি এখানে সাকিবের নিকট থেকে টাকা পেয়ে আপনি কি করছেন, রাকিবের হিসাব খাতকে ক্রেডিট করে ফেলছেন, তাহলে আপনি সাকিবের পরিবর্তে রাকিবকে লিখে ফেলছেন। এই যে একটা হিসাবের পরিবর্তে সমজাতীয় অন্য একটি হিসাব লিখে ফেলবো, তখনই আমরা তাকে বেদাখিলার ভুল বলতে পারবো। আশা করি আপনারা বেদাখিলার ভুলটিও ধরতে পারছেন। এখন আমি আপনাদেরকে করণিক ভুলের যে শেষ পরিপূরক ভুলটি আছে সেটি বুঝিয়ে দিব। দেখেন পরিপূরক ভুল, পরিপূরক ভুল আমরা কিভাবে চিনতে পারবো এমসিকিউ থেকে? অর্থাৎ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পরিপূরক ভুলটি আমাদের সাধারণত এমসিকিউতে বেশি এসে থাকে। এখানে আমাদের ভুলগুলোই বেশিরভাগ এমসিকিউতে আসে, আবার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই পরিপূরক ভুল থেকে এমসিকিউ আসার সম্ভাবনা থাকে। তো দেখেন আমাদেরকে এখানে যে ভুলটি বলছে সেটা হচ্ছে পরিপূরক ভুল। তো তার সংজ্ঞাটি আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি। একটি ভুলের দ্বারা অন্য একটি ভুলের পরিমাণ পূরণ হয়ে গেলে তাকে পরিপূরক ভুল বলে। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, সেটা হচ্ছে আপনি যখন একটি ভুলের ধারা অন্য একটি ভুল আপনি যখন পূরণ করে ফেলবেন তখন তাকে আপনি বলতে পারবেন পরিপূরক ভুল। সেজন্য আমরা এখানে সংজ্ঞাটি লিখে রাখছি, একটি ভুলের দ্বারা অন্য একটি ভুলের পরিমাণ পূরণ হয়ে গেলে তাকে পরিপূরক ভুল বলে। তো উদাহরণটি খেয়াল করলে আপনারা খুব সহজে পরিপূরক ভুলটি বুঝতে পারবেন। দেখেন আমি এখানে লিখে রাখছি, বেতন হিসাবের ডেবিট দিকে 50 টাকা কম লেখা হয়েছে এবং ক্রয় হিসাবের ক্রেডিট দিকে 50 টাকা বেশি লেখা হয়েছে। দেখেন উদাহরণটি একটু ভালো করে বুঝতে হবে। ধরেন আপনার বেতন হিসাব হচ্ছে আপনার 200 টাকা আর ক্রয় হিসাব হচ্ছে আপনার 200 টাকা। দুইটি হিসাবে আপনার সেম আছে, ক্রয় হিসাব বেতন হিসাব দুইটি 200 টাকা 200 টাকা দেওয়া আছে। কিন্তু এই উদাহরণ দিকে একটু খেয়াল করেন, বেতন হিসাবের ডেবিট দিকে, বেতন আমরা সকলে জানি ডেবিট দিকে যায়, বেতন হিসাব কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। বেতন সবসময় ডেবিট দিকে যায়। এখন বেতন হিসাবের ডেবিট দিকে আপনি 50 টাকা কম লিখেছেন। এই যে বেতন 200 টাকা আছে, আপনি সেখান থেকে 50 টাকা কম লিখে আপনি বেতন হিসাব কি করছেন, ডেবিট দিকে 150 টাকা লিখে ফেলছেন। এরপরে কি করছেন দেখেন, ক্রয় হিসাব ডেবিট দিকে 50 টাকা বেশি লেখা হয়েছে। ক্রয়ও একটি হিসাব, এটি সবসময় আমরা জানি ডেবিট দিকে যায়। তাহলে এখন আপনি কি করছেন, ক্রয় আছে আপনার 200 টাকা, আপনি কি করে ফেলছেন, ক্রয়কে করে ফেলছেন 250 টাকায়। কিভাবে? আমরা এখানে যেটি বলছি ক্রয় হিসেবে ডেবিট দিকে 50 টাকা আপনি বেশি লিখে ফেলছেন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন তো, আপনার এখানে ডেবিট দিকে টাকার পরিমাণে কোনো পার্থক্য আছে? না। কিভাবে? আপনি যদি এখানে বেতন হিসাব আর ক্রয় হিসাব দুইটিকে যোগ করেন তাহলে আপনার এখানে হবে 400 টাকা। সেম আগে যেমন ছিল 400 টাকাই ছিল। তাহলে এই ভুল কি আপনি রেওয়া মিলের ভিতরে কখনোই ধরতে পারবেন না। একটি দেখেন একটি হিসাবের পরিবর্তে একটি হিসাবের ভুল দ্বারা আপনি অপর একটি হিসাবকে কি করে ফেলছেন, পরিপূর্ণ করে ফেলছেন। এই যে আপনি একটি হিসাবের দ্বারা অপর একটি হিসাবকে পরিপূর্ণ করে ফেলছেন, এই ভুলটাকে আপনি বলতে পারবেন পরিপূরক ভুল। যেমন এখানে আমরা 50 টাকা কম লিখে এখানে 50 টাকা বেশি লিখে ফেলছি, দুইটি কিন্তু ডেবিট দিকে যায়। এই ভুলটাকে আপনি পরিপূরক ভুল বলতে পারেন। আশা করি আপনারা খুব সহজে পরিপূরক ভুলটিও বুঝতে পারছেন। আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে এই ভুলগুলো ধরতে হয় সেই ভুলগুলো সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা
এই রেয়ামিলের ভিতরে যে ভুলগুলো আছে সেখান থেকে এমসিকিউ আসলে খুব সহজে সমাধান করতে পারবেন, এবং ভুল সংশোধনী যে দাখিলা দিতে বলে সেগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আজকে ছিল আমাদের এ পর্যন্ত। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।